আচ্ছা, প্রথমে আসো, কেউ কিছু বলতেছো? আচ্ছা, প্রথমে আসো আমরা শুরু করি যে উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট রিপ্রোডাকশন। উদ্ভিদ কি? উদ্ভিদ হচ্ছে সহজ কথায় যে ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত কোষী, স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড, অটোট্রফিক মানে হচ্ছে সবুজী, এবং প্লান্টিক কিংডমের অন্তর্ভুক্ত জীবগুলোকে আমরা কি বলি? উদ্ভিদ বলি। তাহলে এই উদ্ভিদ হচ্ছে প্রকৃত কোষী, তারপরে স্পোরোফাইটিক এবং অটোট্রফিক জীব যারা প্লান্টিক কিংডমের অন্তর্ভুক্ত। এখন উদ্ভিদ অনেক প্রকার আছে, যেমন আবৃতবীজী, নগ্নবীজী, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, শৈবাল এবং ছত্রাক। ছত্রাক জানো যে ফাঙ্গাস, যেমন মাশরুম বা পেনিসিলিয়াম, এরা হচ্ছে ছত্রাক। শৈবালের মধ্যে আছে যেমন স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, এরা হচ্ছে শৈবাল। ব্রায়োফাইটার মধ্যে আছে যেমন মস, এরা হচ্ছে বারিকশিয়া, এরা ব্রায়োফাইটা। টেরিডোফাইটার মধ্যে আছে যেমন ফার্ন, এরা হচ্ছে টেরিস বা টেরিডোফাইটা। নগ্নবীজী মানে হচ্ছে যে সাইকাস, আর আবৃতবীজী মানে হচ্ছে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী আন্ডারে যে উদ্ভিদগুলো, তারা সবাই আবৃতবীজী। এখন প্রজনন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো একটা জীব তার অনুরূপ বংশধর সৃষ্টি করে। তাহলে প্রজনন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া একটা জীব তার অনুরূপ বংশধর সৃষ্টি করে। আর উদ্ভিদ প্রজনন বলতে বোঝায় সহজ কথা হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় উদ্ভিদ প্রজনন। মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় উদ্ভিদ প্রজনন। পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ আছে তার মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ হচ্ছে কোনটা? আবৃতবীজী উদ্ভিদ। এই অধ্যায়ে তোমাদের এই আবৃতবীজী উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করা আছে। তার মানে এই অধ্যায়ে আমরা মূলত পড়ব হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের প্রজনন। আবৃতবীজী উদ্ভিদ কি? সহজ কথা, যে সমস্ত উদ্ভিদের তোমার হচ্ছে ফুলের গর্ভাশয় আছে। এই যে দেখো, ফুলের মধ্যে কি আছে? গর্ভাশয় আছে। এমন গর্ভাশয় থাকার কারণে তার ফল হয়, এবং যে বীজগুলো, এই যে সিড বা বীজ, ফল দ্বারা আবৃত থাকে। তাহলে যে সমস্ত উদ্ভিদের ফুলের গর্ভাশয় আছে, ফল হয় এবং বীজ ফল দ্বারা আবৃত থাকে, তাদেরকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। এই অধ্যায়ে আমাদের মূল পড়া হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের প্রজনন। আবৃতবীজী উদ্ভিদের প্রজনন মূলত হচ্ছে এই অধ্যায়ে আবৃতবীজী উদ্ভিদের প্রজনন মূলত টোটাল 4 ধরনের। একটা হচ্ছে যৌন প্রজনন, এছাড়া আবৃতবীজী উদ্ভিদে অযৌন প্রজনন ঘটে। এছাড়া একটা ব্যতিক্রমধর্মী প্রজনন, যেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস, এবং কৃত্রিমভাবে উদ্ভিদের প্রজনন ঘটানো যায়, যেটাকে বলি আমরা উদ্ভিদের কৃত্রিম প্রজনন বা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে আবৃতবীজী উদ্ভিদের এই অধ্যায়ে আমাদের মূল পড়া হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের প্রজনন। এবং আবৃতবীজী উদ্ভিদের সর্বমোট 4 ধরনের প্রজনন আছে: যৌন প্রজনন, অযৌন প্রজনন, পার্থেনোজেনেসিস এবং উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তাহলে আমরা এই 4টা পয়েন্টের মাধ্যমে এই অধ্যায় শেষ। অর্থাৎ এই অধ্যায়ে আমাদের কি কি পড়তে হবে? আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন পড়তে হবে, অযৌন জনন পড়তে হবে, পার্থেনোজেনেসিস পড়তে হবে, এবং আবৃতবীজী উদ্ভিদের কৃত্রিম প্রজনন। এই 4টা পয়েন্ট পড়লেই এই অধ্যায় শেষ। এই অধ্যায়ে এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা আছে। তাহলে আমরা প্রথমে পড়ব আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন। আমরা জানি যে আবৃতবীজী উদ্ভিদের ফুল হয়, এবং ফুলের হচ্ছে এদের পরাগায়ন সংঘটিত হয়, অর্থাৎ পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগায়ন সৃষ্টি করে। এছাড়া হচ্ছে এদের নিষেক এবং দ্বিনিষেক হয়, এবং হচ্ছে এদের ভ্রূণ এবং বীজ তৈরি হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননের এটা হচ্ছে একটা ওভারঅল ফ্লো চার্ট, যে আবৃতবীজী উদ্ভিদ ফুল তৈরি করে, পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়, পরাগায়ন সৃষ্টি করে, নিষেক হয়, দ্বিনিষেক হয়, নিষেকের কারণে ভ্রূণ সৃষ্টি হয়, এবং দ্বিনিষেকের কারণে শস্য তৈরি হয়, এবং বীজ ও শস্য মিলিতভাবে কি তৈরি করে? একটা বীজ তৈরি করে। এই আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননকে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি।
স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামেট সৃষ্টি, নিষেক ও দ্বিনিষেক, ভ্রূণের পরিস্ফুটন, শস্যের উৎপত্তি, ফল এবং বীজ সৃষ্টি। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননকে 5টা পয়েন্টে ব্যাখ্যা করা যায়। পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি, স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট তৈরি, নিষেক ও দ্বিনিষেক, ভ্রূণের পরিস্ফুটন, শস্যের উৎপত্তি, ফল এবং বীজ সৃষ্টি। এই 5টা পয়েন্টের মাধ্যমে আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন ব্যাখ্যা করা যায়। তাহলে আমাদের এই অধ্যায় পড়তে হবে আবৃতবীজী উদ্ভিদের যৌন, অযৌন, পার্থেনোজেনেসিস, কৃত্রিম প্রজনন। তাহলে আমরা প্রথমে শুরু করলাম যৌন প্রজনন। এই যৌন প্রজননটা 5টা ধাপের মাধ্যমে সংঘটিত হয়। প্রথমটা হচ্ছে পুংস্তবক থেকে পুংগ্যামিট তৈরি, স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট তৈরি, নিষেক দ্বিনিষেক, ভ্রূণের পরিস্ফুটন, শস্যের উৎপত্তি, ফল এবং বীজ সৃষ্টি। তাহলে প্রথম পয়েন্ট, পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি। পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি এটা 2টা ভাবে হয়, অর্থাৎ 2টা ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে পুংস্তবক থেকে পরাগরেণু তৈরি হয় বা পরাগরেণু পরিস্ফুটন হয়। পরবর্তীতে পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট বা পুংগ্যামিট সৃষ্টি হয়। তাহলে পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি এটি 2টি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে পুংস্তবক থেকে পরাগরেণু তৈরি হয়। পুংস্তবক কি দ্বারা গঠিত বলতো? পুংকেশর। সেই পুংস্তবক থেকে পরাগরেণু তৈরি হয় এবং পরবর্তীতে পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট বা পুংগ্যামিট সৃষ্টি হয়। তাহলে প্রথম ধাপ আমরা পড়তেছি আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননের প্রথম ধাপ পুংস্তবক থেকে পুংগ্যামিট তৈরি। এই পুংস্তবক থেকে পুংগ্যামিট এটি 2টি আলাদা ধাপে সংঘটিত হয়। 1 নাম্বার হচ্ছে পুংস্তবক থেকে পরাগরেণু সৃষ্টি এবং পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট বা পুংগ্যামিট সৃষ্টি। তাহলে প্রথম ধাপ পুংস্তবক থেকে পরাগরেণু সৃষ্টি বা পরাগরেণুর পরিস্ফুটন। পুংস্তবক থেকে পরাগরেণু সৃষ্টি বা পরাগরেণুর পরিস্ফুটন। প্রথমে আসো, পুংস্তবকের প্রতিটি একককে বলা হয় পুংকেশর। জাস্ট ফ্লোচার্টটার দিকে খেয়াল করো, আর কিছু মনে রাখার দরকার নাই। পুংস্তবকের এর সাথে এই টান দিয়ে একটু লিখে রাখো ইনফরমেশন গুলো, তাহলে নিজে নিজে লিখতে পারবা। পুংস্তবকের প্রতিটি একককে বলা হয় পুংকেশর এবং পুংকেশরের 2টি অংশ থাকে, একটা হচ্ছে পরাগধানী এবং অপরটি হচ্ছে পুংদণ্ড। পরাগধানী এটা 2 খণ্ড বিশিষ্ট এবং খণ্ড 2টি যোজনী দ্বারা পরস্পর যুক্ত থাকে। তাহলে পুংস্তবকের প্রতিটি একককে বলা হয় পুংকেশর। পুংকেশরের 2টি অংশ, একটা হচ্ছে পরাগধানী, অপরটি হচ্ছে পুংদণ্ড। পরাগধানী এটি 2 খণ্ড বিশিষ্ট এবং এটা যোজনী দ্বারা পরস্পর যুক্ত থাকে। পরাগধানীকে প্রস্থচ্ছেদ করলে এরকম 4টা প্রকোষ্ঠ পাওয়া যায় এবং সেই প্রকোষ্ঠের মধ্যে যে কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে পরাগধানীর ভেতরে যে কোষগুলো থাকে সেই কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষগুলো নিউক্লিয়াস বড় থাকে এবং সাইটোপ্লাজম ঘন থাকে। আর্কিস্পোরিয়াল কোষগুলোর নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন থাকে। আর্কিস্পোরিয়াল কোষ এরা বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ এবং ভেতরের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। দেয়াল কোষ 3 থেকে 5 স্তর বিশিষ্ট। দেয়াল কোষ 3 থেকে 5 স্তর বিশিষ্ট এবং দেয়াল কোষের ভেতরের স্তরকে বলা হয় ট্যাপেটাম। এই ট্যাপেটাম থেকেই পরবর্তীতে পরাগরেণু পুষ্টি গ্রহণ করে। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ, এই দেখছো বাইরের দিকে এরকম স্তর বিশিষ্ট 3 থেকে 5 স্তর বিশিষ্ট দেয়াল কোষ তৈরি করে এবং ভেতরের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। দেয়াল কোষ 3 থেকে 5 স্তর বিশিষ্ট, ভেতরের স্তরকে বলা হয় ট্যাপেটাম। ট্যাপেটাম থেকে পরাগরেণু পরবর্তীতে পুষ্টি উপাদান গ্রহণ করে। প্রাথমিক জনন কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করে। পরাগ মাতৃকোষ ডিপ্লয়েড। প্রাথমিক জনন কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করে। পরাগ মাতৃকোষ ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি করে। প্রতিটি ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ, এখানে প্রাথমিক জনন কোষ অসংখ্য থাকে,
সে অসংখ্য প্রাথমিক জনন কোষ থেকে অসংখ্য পরাগ মাতৃকোষ তৈরি হয় এবং প্রত্যেকটি পরাগ মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণু গঠন করে। পরাগরেণুর বাইরের স্তরকে বলা হয় এক্সাইন এবং ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন। পরাগরেণুর এক্সাইনটা হচ্ছে কিউটিন যুক্ত এবং এটা শক্ত এবং পুরু, এবং এক্সাইনে স্পোরোপোলেনিন নামক রাসায়নিক উপাদান থাকে। আর ইনটাইন হচ্ছে সেলুলোজ নির্মিত পাতলা, এবং ইনটাইনে হচ্ছে জামপোর বা জনন রন্ধ্র থাকে। এইভাবে হচ্ছে তোমার হচ্ছে পুংস্তবক থেকে হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হয়। তবে পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড, এবং এই পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড এবং পরাগরেণু এককোষী, এক নিউক্লিয়াস বিশিষ্ট। পরাগরেণুর বাইরের স্তরকে বলা হয় এক্সাইন, যা কিউটিন যুক্ত পুরু এবং স্পোরোপোলেনিন নামক রাসায়নিক উপাদান থাকে, এবং ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন, যা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত এবং যেখানে জামপোর বা জননরন্ধ্র থাকে। এইভাবে পুংস্তবক থেকে পুংকেশর, পুংকেশর থেকে পরাগধানী, পরাগধানীর ভেতরের আর্কিস্পোরিয়াল কোষ থেকে দেয়াল কোষ ও প্রাথমিক জনন কোষ, প্রাথমিক জনন কোষ থেকে পরাগ মাতৃকোষ এবং পরাগ মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড পরাগরেণু গঠিত হয়। বুঝতে পারছো? জি স্যার। এবার আসো ট্যাপেটাম দেওয়াল কোষের ভেতরের স্তর। স্যার ইন্টারনের ভিতরে কি থাকে বলছিলেন? ইনটাইন হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত জনন রন্ধ্র। এখানে কিছু ছিদ্র পথ থাকে, জামপোর বা জনন রন্ধ্র থাকে। এবার আসো পরাগরেণু থেকে পুং গ্যামিটোফাইট সৃষ্টি বা পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন। হ্যাপ্লয়েড পরাগরেণু এটি হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। তার মানে এই পরাগরেণুর আগে যতগুলো কোষ ছিল সবগুলো কি হ্যাপ্লয়েড ছিল না ডিপ্লয়েড ছিল? ডিপ্লয়েড ছিল। তার মানে পরাগরেণু হচ্ছে প্রথম হ্যাপ্লয়েড কোষ, এবং এটা কি পুং গ্যামিটোফাইট, এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? যেহেতু হ্যাপ্লয়েড তাই কি গ্যামিটোফাইট। ঠিক আছে, তাহলে পরাগরেণু হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড পরাগরেণু হচ্ছে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ, এবং পরাগরেণু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি নালিকা নিউক্লিয়াস এবং একটা জনন নিউক্লিয়াস গঠন করে। পরাগরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা নালিকা নিউক্লিয়াস এবং একটা জনন নিউক্লিয়াস তৈরি করে। এই দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু, এই যে পরাগধানী দেখতেছ, এই পরাগধানীর ভেতরে এই পরাগরেণুগুলা যখন দুই নিউক্লিয়াস অবস্থায় প্রাপ্ত হয় তখন পরাগধানীর প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তাহলে পরাগরেণু যখন পরাগধানী থেকে বাইরে বেরিয়ে আসে তখন সেখানে কয়টা নিউক্লিয়াস থাকে? দুইটা। তাহলে দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু পরাগধানীর প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন মাধ্যমে বাহিত হয়ে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন করে। স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন করে। পরাগায়নের পর নালিকা নিউক্লিয়াস, পরাগায়নের পর নালিকা নিউক্লিয়াস তোমার হচ্ছে ইনটাইনকে বৃদ্ধি করে পরাগ নালিকা গঠন করে। তাহলে পরাগায়নের পর নালিকা নিউক্লিয়াস ইনটাইনকে বৃদ্ধি করে পরাগ নালিকা গঠন করে, যা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বক রন্ধ্রের দিকে কি হয়? অগ্রসর হয়। যা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বক রন্ধ্রের দিকে অগ্রসর হয়। তাহলে কোন নিউক্লিয়াসটা পরাগ নালিকা তৈরি করে? নালিকা নিউক্লিয়াস। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ নালিকা গঠিত হয়। এক্সাইন না ইনটাইন? স্যার ইনটাইন। ইনটাইন। তাহলে পরাগ নালিকা নিউক্লিয়াস
ইন্টাইনকে বৃদ্ধিপ্রাপ্ত করে পরাগ নালিকা গঠন করে, যা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বক রন্ধ্রের দিকে অগ্রসর হয়। অপরদিকে জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াসের ভেতর দিয়ে পরাগ নালিকার দিকে অগ্রসর হতে থাকে এবং পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুং গ্যামিট বা শুক্রাণু গঠন করে। তার মধ্যে একটি পুং গ্যামিট নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, যেখান থেকে ভ্রূণ তৈরি হয়। অপর একটা পুং গ্যামিট ত্রিমিলন প্রক্রিয়ায় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে একটা ট্রিপ্লয়েড কোষ তৈরি করে, যেখান থেকে কি তৈরি হয়? শস্য তৈরি হয়। তাহলে জনন নিউক্লিয়াসের থেকে যে দুইটা পুং গ্যামিট, তার মধ্যে একটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে এবং পরবর্তীতে ভ্রূণ তৈরি করে। অপর একটা পুং গ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে তোমার হচ্ছে শস্য বা ট্রিপ্লয়েড কোষ তৈরি করে। শস্য তৈরি প্রক্রিয়াটা আবার একটু বলুন। কি বলছো? শস্য তৈরি প্রক্রিয়াটা আবার একটু বলুন। অপর পুং গ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ত্রিমিলন প্রক্রিয়ায় শস্য তৈরি করে এবং এই ভ্রূণ এবং শস্য মিলিতভাবে একটা বীজ গঠন করে। এইভাবে পরাগরেণু থেকে পুং গ্যামিটোফাইট সৃষ্টি হয় বা পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন ঘটে। তাহলে পরাগরেণু থেকে পুং গ্যামিটোফাইট কিভাবে তৈরি হয়? পরাগরেণু এক নিউক্লিয়াস অবস্থায় পরাগায়ন হয় নাকি দ্বি নিউক্লিয়াস অবস্থায়? এক নিউক্লিয়াস অবস্থায়। হ্যাঁ, দ্বি নিউক্লিয়াস অবস্থায়। নিউক্লিয়াস অবস্থায় এই হ্যাপ্লয়েড পরাগরেণু এটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা নালিকা নিউক্লিয়াস এবং একটা জনন নিউক্লিয়াস তৈরি করে। যখন এই দুইটা নিউক্লিয়াস অবস্থা প্রাপ্ত হয়, তখনই পরাগরেণু পরাগধানীর প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং স্ত্রীকেশর গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন হয়। অর্থাৎ পরাগায়নের সময় পরাগরেণুতে কয়টা নিউক্লিয়াস থাকে? দুইটা নিউক্লিয়াস থাকে। তার মধ্যে নালিকা পরাগায়ন সম্পন্ন হওয়ার পর নালিকা নিউক্লিয়াস ইন্টাইনকে বৃদ্ধিপ্রাপ্ত করে পরাগ নালিকা গঠন করে, যা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বক রন্ধ্রের দিকে অগ্রসর হয়। অপরদিকে জনন নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুং গ্যামিট বা শুক্রাণু গঠন করে, যার মধ্যে একটা পুং গ্যামিট নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট এবং পরবর্তীতে ভ্রূণ তৈরি করে। অপর পুং গ্যামিট ত্রিমিলন প্রক্রিয়ায় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য তৈরি করে। বুঝতে পারছেন ভাইজান? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে পরাগরেণু বা পরাগ নালিকা বা নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, এরা সবাই কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড। কি হ্যাপ্লয়েড স্যার? পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, এরা সবাই কি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। তাহলে যে কোনো জীবের হ্যাপ্লয়েড দশাকে আমরা কি বলি? গ্যামিটোফাইটিক দশা নাকি স্পোরোফাইটিক দশা? গ্যামিটোফাইটিক দশা। তার মানে পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পুং গ্যামিট, এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড এবং এদেরকে বলা হয় পুং গ্যামিটোফাইট। এখন এই পুং গ্যামিটোফাইট এরা কি মুক্ত পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয় নাকি হচ্ছে উদ্ভিদের উপরেই নির্ভর করে বৃদ্ধিপ্রাপ্ত হয়? উদ্ভিদের উপরে নির্ভর করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার মানে যে উদ্ভিদটা সেটা কি গ্যামিটোফাইটিক না স্পোরোফাইটিক? স্পোরোফাইটিক। তার মানে পরাগরেণু, পুং গ্যামিট, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, এরা সবাই হচ্ছে পুং গ্যামিটোফাইট, যা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এরা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এরা হচ্ছে রুই মাছ না যে মুক্ত পরিবেশে ছেড়ে দিলাম, এটা যেমনি চেমনি মিলিত হইল না। এরা হচ্ছে উদ্ভিদের মধ্যেই এদের ডেভেলপমেন্টটা সংগঠিত হয়। এই জন্য বলা হয় পুং গ্যামিটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। তাহলে আমরা আবার দেখি, একটু খেয়াল করো, এটা একটু ধরে ধরে পড়তে হবে, পয়েন্ট করে করে। আবৃতবীজ উদ্ভিদের যৌন জননের প্রথম ধাপ হচ্ছে পুং স্তবক থেকে পুং গ্যামিট সৃষ্টি।
এই পুংস্তবক থেকে পুংগ্যামিট এটি দুটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে পুংস্তবক থেকে পরাগরেণু তৈরি হয় এবং পরবর্তী ধাপে পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট সৃষ্টি হয়। আসলে প্রথম ধাপ পুংস্তবক থেকে পরাগরেণু সৃষ্টি। পুংস্তবকের প্রতিটি একককে বলা হয় পুংকেশর। পুংকেশরের দুটি অংশ, পরাগধানী এবং পুংদণ্ড। পরাগধানীর খণ্ড দুটি যোজনী দ্বারা যুক্ত থাকে। পরাগধানীর ভেতরে ঘন নিউক্লিয়াস এবং বড় সাইটোপ্লাজম বিশিষ্ট কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, যারা বিভাজিত হয়ে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ তৈরি করে। দেয়াল কোষ 3 থেকে 5 স্তর বিশিষ্ট ভেতরের স্তরকে বলা হয় ট্যাপেটাম এবং ট্যাপেটাম পরাগরেণুকে পুষ্টি উপাদান সরবরাহ করে। প্রাথমিক জনন কোষ ডিপ্লয়েড, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করে এবং পরাগ মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণু গঠন করে। এই হ্যাপ্লয়েড পরাগরেণুই হচ্ছে পুংগ্যামিটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড পরাগরেণুর নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড এবং এটি এর বাইরের স্তরকে বলা হয় এক্সাইন, ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন। এরপরে হ্যাপ্লয়েড পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইটের সৃষ্টি। হ্যাপ্লয়েড পরাগরেণু মাইটোসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগরেণু হচ্ছে পুংগ্যামিটোফাইটের প্রথম কোষ, যা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি নালিকা নিউক্লিয়াস এবং একটা জনন নিউক্লিয়াস তৈরি করে। এই দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু এই পরাগধানীর প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তার মানে যখন পরাগরেণু বাইরে বেরিয়ে আসে মুক্ত পরিবেশে, তখন তার মধ্যে কয়টা নিউক্লিয়াস থাকে? দুইটা। তাহলে দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু পরাগধানীর প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন মাধ্যমে বাহিত হয়ে স্ত্রী কেশের গর্ভমুণ্ডে পতিত হয়, অর্থাৎ পরাগায়ন সংগঠিত হয়। পরাগায়নের পরে নালিকা নিউক্লিয়াস ইনটাইন বৃদ্ধিপ্রাপ্ত করে পরাগ নালিকা গঠন করে, যা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বক রন্ধ্রের দিকে অগ্রসর হয়। অপরদিকে জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াসের পথ ধরে সামনে অগ্রসর হয় এবং কিছু দূর যাওয়ার পর সে হচ্ছে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুংগ্যামিট বা শুক্রাণু গঠন করে। একটি পুংগ্যামিট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট এবং পরবর্তীতে ভ্রূণ তৈরি করে। অপর পুংগ্যামিট দুটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ত্রিমিলন প্রক্রিয়ায় মিলিত হয়ে একটা ট্রিপ্লয়েড কোষ, যা পরবর্তীতে শস্য তৈরি করে। এই হচ্ছে পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি। বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের প্রথম পয়েন্ট শেষ। পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি, এটা যা দুটি ধাপে হয়। প্রথম ধাপে পুংস্তবক থেকে পরাগরেণু, পরবর্তী ধাপে পরাগরেণু থেকে পুংগ্যামিটোফাইট। এবার আসি স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট সৃষ্টি। স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট এটিও দুটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে স্ত্রী স্তবক থেকে স্ত্রী রেণু তৈরি হয় এবং পরবর্তীতে স্ত্রী রেণু থেকে স্ত্রী গ্যামিট সৃষ্টি হয়। 5 মিনিট জিরাইনি, গলা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, রেকর্ড দেখে লিখে নিলি হবে। তোমরা স্লো হয়ে গেছো। আমি এই টপিকসটা 1.5 ঘন্টা একটা ক্লাসে শেষ করে রিভিশন করতে। এখন তো অনেক স্লোলি পড়াইতেছি, 2 বার 3 বার করে করে পড়াইতেছি। স্লোই পড়ায়, বেশি তাড়াতাড়ি শেষ করে দিলে সব আবার শেষ হয়ে যাবে। আর কতদিন পড়াবো? 3 মাস ধরে হচ্ছে একটা 5টা 10টা টপিক পড়াইতেছি। পড়াইতে থাকেন স্যার পুরো বছর জুড়ে। নইলে দেখা যাবে যে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। বিচ্ছিন্ন হবে কেন? স্যার কোনো কিছুই তো মানে নাই স্যার, সারাদিন বাসায় থেকে কি পড়া হয়েছে? লকডাউন 5 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। স্যার মার্কেট তো ঠিক খোলা আছে। লকডাউন 5 মে বৃদ্ধি করছে, মার্কেটটা খোলা। মার্কেট খোলা তো মনে হয়, খোলা না? হ্যাঁ, এই যে মার্কেট খোলা।
মার্কেট করতে না, আমি গতবারও করি নাই, এবারও করবো না ইনশাআল্লাহ। করে আসেন স্যার, আপনারা তো করোনা চাইতে ঈদে করতেছেন। হচ্ছে নতুন জামার প্রয়োজন নাই, ঈদে হচ্ছে সুন্দর জামার প্রয়োজন। তোমার যদি ঘরে সুন্দর জামা থাকে ওটা দিয়ে ঈদ সেরে ফেলো। আমার মার্কেট স্যার কইরা ফেলছি। আহ, নামাজ কি বাড়িতে পড়ছেন নাকি এর আগে স্যার? এর আগের বার না, আমার বাসার পাশে মসজিদ। আপনি ঢাকায় আছেন না এখন? হ্যাঁ, ঢাকায়। বাড়ি বাড়ি যাবেন বাড়ি ভুলে গেছি, বাড়ি রাস্তাঘাট সব ভুলে গেছি মনে হয়। কতদিন যাই না, চিন্তা করা যায়। গত বছরের জানুয়ারিতে গেছি, অথচ এতদিন আমার 5 বার যাওয়া হয়তো, 5 থেকে 6 বার যাওয়া। ঢাকায় আসেন স্যার। স্যার যে পরিস্থিতি স্যার 23 তারিখে কলেজ খুলবো নাকি? আমারও কলেজ না আসাও পাপ। আর কলেজ খুলবে না? স্যার কলেজ কি রিটেন এক্সাম নেবেন না এমসিকিউ? কি কলেজে তোমাদের এক্সাম নিবে? জি স্যার। কে কইছে? স্যার সব স্যার ম্যাডামরাই তো বলতেছে স্যার। আগের গুলা রেজাল্ট দেন নাই স্যার, পরীক্ষা নিয়ে করবে নাকি হুদায়? এর পরীক্ষার কোনো ভ্যালু নেই। স্যার, কবে নেবে পরীক্ষা? নিবে পরীক্ষা, আমি তো জানি না নিবে কিনা। শোনো, যে যেখানে আছো ওইখানে কিছু উদ্যোক্তা হয়ে যাও। হাঁস মুরগি গরু ছাগল গাছপালা লাগাও, হাঁস মুরগি পালন করো, কৃষিকাজ করো, এতে করে কাজে দিবে। স্যার বাবা মা বলবে পাগল হয়ে গেছে। পাগল হয়েছে কেন? তুমি কিছু না কিছু করো, এতে করে হচ্ছে দেখবা হচ্ছে কিছু ইনকামের ইয়ে করো, দেখবা কাজে লাগবে। উদ্যোক্তা হয়ে যাও সবাই। বাসার পাশে যে ছোট একটা জমি থাকে ওইখানে কিছু করো, ছাগল একটা কিনা ছাগল পালন করো, হাঁস মুরগি পালন করো। স্যার আমি গরুর ব্যবসা করতেছিলাম স্যার, টাকা তারপরে নিয়ে আরো নিছে। বুদ্ধি দিই, শোনো, মোমবাতির একটা ইয়ে বানাও, মোমবাতি বানাই বিক্রি করতে পারো। মোমবাতির একটা মেশিন কিনো, খুব কম দাম নিবে। মোম কিনে নিয়ে আসবা, গরম করে মোমবাতি বানাবা, প্যাকেট করবা, সাপ্লাই দিবা, বিভিন্ন ডিজাইনের মোমবাতি বানাবা। এখন তো মোমবাতির অনেক চাহিদা, বিভিন্ন ডিজাইন বিভিন্ন আকৃতির মোমবাতি বানাবা, দেখবে হচ্ছে আড়ং মধ্যে গেলে দেখা যায় এক একটা মোমবাতির যে দাম। ছোট ছোট একটা মোমবাতি দেখা যায় 500 600 এরকম টাকা করে নিয়ে নেয়। উদ্যোক্তা হয়ে যাও। স্যার টাকাগুলো নিয়ে নিছে সব স্যার, আর উদ্যোক্তা কেমনে হবো স্যার? আপনি আমাদের প্রাইমারি ফান্ডিংটা দেন স্যার, স্যার একটু আপনারও দান করেন ফান্ডটা টিপে নিব স্যার। কি করবা বলো, ফান্ডিং দিব কও। স্যার গরু কিনি স্যার। স্যার মুরগি চাষ করবো। মুরগি পালন করবা? স্যার গরু কিনবো। আর সামনে কোরবানি আছে স্যার, গরু কিনি। এটা করতে পারো, একটা গরু কিনো, গরু কিনে হচ্ছে একটু ভালো করে খাওয়াইতে হবে। তো এখন গরুরে খাওয়াইবা, রোদে বের হওয়া লাগবে, ঘাস কাটতে হবে, পারবা তো এগুলা? স্যার দেশি মুরগির ডিমের দাম তো স্যার জানেন পারবো স্যার, স্যার, সমস্যা নেই। 60 টাকা হালি। দেশি মুরগির অনেক দাম। মুরগি পালনটা অন্য দিক দিয়ে সহজ। তুমি অল্প একটু জায়গা হইলে, তুমি যদি ঢাকায়ও জায়গা থাকে, খাঁচা একটা কিনো 2000 টাকা দিয়ে, 1500 থেকে 2000 টাকা নিবে। খাঁচা একটা কিনে 10টা মুরগি নিয়ে আসো, সুন্দর। আমরা বানাইতে দিছি স্যার, আজকে নিয়ে আসবে। হ্যাঁ, প্রতিদিন 3টা 5টা করে দেখবে, 10টা পারলে মুরগি প্রতিদিন 7-8টা করে ডিম পাবা। নিজেও চলতে পারবা, বিক্রিও করতে। একটা ডিমের তো দাম অনেক, 8 টাকা 6 টাকার উপরে, 6 থেকে 8 টাকা করে ফার্মের যে ডিমগুলা। তুমি যদি 10টা ডিম পাও তাহলে 60 টাকা দেবে। 60 টাকা কি কম মনে হয়? অনেক টাকা। স্যার বাসার সাথে কুমড়ো গাছ লাগাইছি স্যার, কুমড়ো হলে কুমড়ো বিক্রি করবো। তারপরে এই যে পেঁয়াজের বীজ কিনে পেঁয়াজ লাগাইতে পারো।
বারান্দায় পেঁয়াজ লাগাইতে পারো। ধরো তুমি 50 টাকার পেঁয়াজের বীজ কিনে নিয়ে আসলাম, কিছু মাটি আর গোবর কালেকশন করে তোমার পুরাতন বালতি বা ইয়ের মধ্যে থাকলে ওই বীজগুলো দূরে দূরে রেখে রোপণ করে দাও। এই মাঝে মাঝে একটু পানি দিবা, আর এই গাছ যখন একটু বড় হইবে তখন একটু সার দিয়ে দিবা। 50 টাকার বীজ কিনলে তুমি 2000 টাকার পেঁয়াজ বিক্রি করতে পারো। তারপরে কাঁচামরিচ গাছ কিনে লাগাইতে পারো, অন্তত নিজের আর কাঁচামরিচ কেনা লাগবে না। টুকটাক কিছু করো, অনেক সময়, তোমাদের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এর কোনো ভরসা নেই। স্যার আমাদের কি আদৌ পরীক্ষা হবে স্যার? না হলে তো বাঁচাই গেলা ভালো। বাঁচলাম কেমনে স্যার? পরীক্ষা না হইলে ধরা খাইবা, এটা মনে রাখি। অটো পাস নিয়ে এর আগের ব্যাচ একটা ধরা খাইছে না? ওটা তো বলতেছি স্যার। স্যার আগামীবার তো আমাদের সাথে আরো 6-7 লাখ পরীক্ষা দিবে একসাথে। কেন? স্যার মেডিকেলে তো সেকেন্ড টাইম। হ্যাঁ, এই সামনের বার মেডিকেলটা খুব টাফ হবে। এবার যারা পায় না এরা সবাই মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে আরাম করে, কারণ কবে ভার্সিটির অ্যাডমিশন হবে, কবে ক্লাস শুরু হবে, এই সময় এরা হচ্ছে প্রিপারেশনটা নিয়ে। আমার মতে সেকেন্ড টাইম অপশনটা বাদ দিয়ে দেওয়া উচিত, যা হবে একবারই। সেকেন্ড টাইম এটা রাখা উচিত না। আর স্যার বাছাইটা আরো স্ট্রিক্ট করা উচিত। 1 লাখ পরীক্ষা দিবে কেন? হ্যাঁ ওইটাই তো। আর মেডিকেলে হচ্ছে এইভাবে এত সহজ পরীক্ষা নেওয়া ঠিক না মেডিকেলে। স্যার জিকে বাদ দেওয়া উচিত। নেওয়া উচিত স্যার। কিছু রিটেন রাখা উচিত। জিকেটা বাদ দেওয়া উচিত স্যার। জিকে পড়ে ডাক্তার জেনারেল নলেজ দাও হয়টা কি? বাংলা এগুলা রাখার দরকার নাই। কেমিস্ট্রি রাখা যায়, ফিজিক্সটা বাদ দিয়ে দেওয়া উচিত মেডিকেলের জন্য। ফিজিক্স কন্ট্রিবিউশন রাখতে পারে, কিন্তু স্যার কেমিস্ট্রি আর বায়োলজিতে বেশি জোর দেওয়া দরকার। হ্যাঁ, যেটা দরকার ওইটা। সাধারণ জ্ঞান পড়ে কি করবে, আবার ইংলিশও করে। একটু ধীরে ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা শুরু করি তাহলে। আসো এবার আসো দ্বিতীয় ধাপ, যেটা হচ্ছে স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি। এই তোমার হচ্ছে লিখা লাগবে কেন? সব তো আমি ফ্লো চার্টটাই ব্যাখ্যা করতেছি। ফ্লো চার্টের কোনটার পর কোনটা, এই তো, এর বাইরে তো কোনো কথা নাই। লিখা তো এখানে কিছুই নেই, আর এগুলো তো সব দিয়েই দিচ্ছি তোমাদের, তাই না? জি স্যার। স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি। স্ত্রী স্তবক থেকে যে স্ত্রী গ্যামিট বা স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি, এটিও দুটি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে স্ত্রী স্তবক থেকে স্ত্রী রেণু তৈরি হয়। প্রথম ধাপে স্ত্রী স্তবক থেকে স্ত্রী রেণু তৈরি হয় এবং পরবর্তীতে স্ত্রী রেণু থেকে স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি হয়। তাহলে প্রথম ধাপ, পুং স্তবক থেকে পুং গ্যামিট যেমন দুটি ধাপে হয়, ঠিক তেমনি একইভাবে স্ত্রী স্তবক থেকে স্ত্রী রেণু, এটিও দুটি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপ আসো স্ত্রী স্তবক থেকে স্ত্রী রেণু সৃষ্টি। স্ত্রী স্তবকের তিনটা অংশ, গর্ভমুণ্ড, গর্ভাশয় এবং গর্ভদণ্ড। স্ত্রী স্তবকের তিনটা অংশ থাকে, গর্ভমুণ্ড, গর্ভাশয় এবং হচ্ছে গর্ভদণ্ড। গর্ভাশয়ের বাইরের যে টিস্যুগুলো সেগুলাকে বলা হয় আবরণী টিস্যু, এবং গর্ভাশয়ের ভেতরের দিকে যে টিস্যুগুলো থাকে সেগুলাকে বলা হয় নিউসেলাস টিস্যু। গর্ভাশয়ের বাইরের টিস্যুকে বলা হয় আবরণী টিস্যু এবং ভেতরের টিস্যুগুলোকে বলা হয় নিউসেলাস টিস্যু। আবরণী টিস্যু এটি হচ্ছে বিভাজিত হয়ে বহিত্বক এবং অন্তত্বক তৈরি করে। এই বহিত্বক এবং অন্তত্বক কার বলতো? গর্ভাশয়ের। গর্ভাশয়ের বহিত্বক এবং গর্ভাশয়ের অন্তত্বক গঠন করে। আর নিউসেলাস টিস্যুর মধ্যে তোমার হচ্ছে একটি হচ্ছে বড় কোষ থাকে, বড় নিউক্লিয়াস যুক্ত এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট একটা কোষ থাকে। নিউসেলাস টিস্যুর মধ্যে অবস্থিত বড় নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট কোষগুলোকে বলা হয়
আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ বা প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ, এটা তার মানে এই প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ কিসের মধ্যে থাকে? নিউসেলাস টিস্যুর মধ্যে থাকে। আর নিউসেলাস টিস্যু কই থাকে? এই গর্ভাশয়ের মধ্যে থাকে। তাহলে গর্ভাশয়ের মধ্যে যে টিস্যু থাকে সেগুলো হচ্ছে নিউসেলাস টিস্যু। আর এই নিউসেলাস টিস্যুর মধ্যে তোমার হচ্ছে ঘন সাইটোপ্লাজম ও বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ এটি বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ এবং ভেতরের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। প্রাথমিক জনন কোষ এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী-রেণু মাতৃকোষ তৈরি করে। আর স্ত্রী-রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু গঠন করে। তাহলে স্ত্রী স্তবকের প্রতিটি একককে বলা হয় স্ত্রী কেশর বা গর্ভপত্র। স্ত্রী স্তবক বা গর্ভপত্রের 3টা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। গর্ভাশয়ের বাইরের দিকের টিস্যুগুলোকে বলা হয় আবরণী টিস্যু, যা বিভাজিত হয়ে গর্ভাশয়ের বহিতক এবং গর্ভাশয়ের অন্ততক গঠন করে। আর গর্ভাশয়ের ভেতরের নিউসেলাস টিস্যুর মধ্যে বড় নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট কোষকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, যা বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ এবং ভেতরের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। প্রাথমিক জনন কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী-রেণু মাতৃকোষ তৈরি করে এবং এই স্ত্রী-রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু গঠন করে। তাহলে স্ত্রী-রেণু যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে বলতো স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষের নাম কি হবে? স্ত্রী-রেণু হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। এখানে একটা জিনিস মাথায় খেয়াল রাখবা, তোমার হচ্ছে এই যে পরাগ মাতৃকোষ, এদের সংখ্যা কিন্তু অসংখ্য থাকে, অনেক থাকে, যার কারণে পরাগ রেণুর সংখ্যাও কি হয়? অসংখ্য বা অনেক হয়। বাট এখানে যে স্ত্রী-রেণু মাতৃকোষ, এর সংখ্যা কয়টা হয়? 4টা। একটা। স্ত্রী-রেণু মাতৃকোষের সংখ্যা কয়টা? একটা। সেই স্ত্রী-রেণু মাতৃকোষ থেকে তাহলে কয়টা হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু তৈরি হবে? 4টা। 4টা হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু গঠিত হবে। এবার আসো, স্ত্রী-রেণু থেকে, এই লাইনটা একটু ভুল হয়েছে, এখানে হবে স্ত্রী-রেণু থেকে স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি। স্ত্রী-রেণু থেকে স্ত্রী গ্যামিটোফাইট সৃষ্টি। স্ত্রী-রেণু হলো স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু হলো স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। 4টি হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু থেকে 3টি স্ত্রী-রেণু নষ্ট হয়ে যায়, তার মানে একটা স্ত্রী-রেণু থাকে, এটাকে বলা হয় কার্যকরী স্ত্রী-রেণু। তাহলে হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। 4টি হ্যাপ্লয়েড স্ত্রী-রেণুর মধ্যে 3টি নষ্ট হয়ে যায় আর একটি স্ত্রী-রেণু কর্মক্ষম হিসাবে থাকে। সেই কর্মক্ষম বা কার্যকরী স্ত্রী-রেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথমে 2টি নিউক্লিয়াস তৈরি করে। সেই কর্মক্ষম স্ত্রী-রেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস তৈরি করে এবং 2টা নিউক্লিয়াস 2 মেরুর দিকে সরে যায় এবং সেই 2টা নিউক্লিয়াস আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা নিউক্লিয়াস এবং আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি করে, যাকে বলা হয় ভ্রূণ থলি। এই 8 নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হয় কি? ভ্রূণ থলি। তাহলে হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু এই তোমার হচ্ছে এই কর্মক্ষম স্ত্রী-রেণু পরপর 3 বার মাইটোসিস, পরপর মাইটোসিস কয়বার হয়? এখানে একবার,
এখানে একবার, এখানে একবার, তিনবার। তাহলে কর্মক্ষম স্ত্রী রেণু পরপর তিনবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি করে যাকে বলা হয় ভ্রূণথলি। ভ্রূণথলির তোমার হচ্ছে সবচেয়ে বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু এবং তার পাশের দুইটা কোষকে বলা হয় সহকারী কোষ, মাঝের দুইটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ডিম্বাণুর বিপরীত দিকে তিনটা কোষকে বলা হয় প্রতিপাদক কোষ। তাহলে ভ্রূণথলির সবচেয়ে বড় নিউক্লিয়াসটিকে বলা হয় ডিম্বাণু, ডিম্বাণুর পাশের দুইটাকে বলা হয় সহকারী কোষ, মাঝের দুইটা নিউক্লিয়াসকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ডিম্বাণুর বিপরীত দিকের তিনটা কোষকে বলা হয় প্রতিপাদক কোষ। ভ্রূণথলির ডিম্বাণু, সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস এবং প্রতিপাদক কোষ এরা সবাই কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড। তার মানে এরা হচ্ছে গ্যামিটোফাইটিক নাকি স্পোরোফাইটিক? গ্যামিটোফাইটিক। এখন এই ভ্রূণথলি কোথায় তৈরি হয়? মুক্ত পরিবেশে, বাতাসের মধ্যে নাকি হচ্ছে স্ত্রী উদ্ভিদের দেহে, অর্থাৎ গর্ভাশয়ের মধ্যে? তার মানে হচ্ছে এই ডিম্বাণু, সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ এরা সবাই হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট যা হচ্ছে স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এরা সবাই হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট যা হচ্ছে স্পোরোফাইটের উপর কি সম্পূর্ণ বা সম্পূর্ণরূপে নির্ভরশীল। তাহলে স্ত্রী রেণু হচ্ছে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণুর মধ্যে 3টে নষ্ট হয়ে যায়, বাকি একটিকে বলা হয় কর্মক্ষম বা কার্যকরী স্ত্রী রেণু। কর্মক্ষম স্ত্রী রেণুর নিউক্লিয়াসটি পরপর 3বার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি করে যাকে বলা হয় ভ্রূণথলি। ভ্রূণথলির সবচেয়ে বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু, যার নিষেক প্রক্রিয়ায় শুক্রাণুর সাথে মিলিত হয়ে কি তৈরি করে? ডিম্বাণু শুক্রাণুর সাথে নিষেক প্রক্রিয়া মিলিত হয়ে কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। জাইগোট তৈরি করে। জাইগোট পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়। তাহলে ভ্রূণথলির সবচেয়ে বড় কোষকে বলা হয় ডিম্বাণু, তার পাশের দুইটা কোষকে বলা হয় সাহায্যকারী কোষ বা সহকারী কোষ, মাঝের দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস এবং বিপরীত দিকের তিনটা হচ্ছে প্রতিপাদক কোষ। এই তারপর হচ্ছে ডিম্বাণু, সাহায্যকারী কোষ, ভ্রূণথলি, সেকেন্ডারি নিউক্লিয়াস এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এরা সবাই হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট যা স্পোরোফাইটের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। তাহলে এইভাবে হচ্ছে স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট সৃষ্টি হয়। তাহলে স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট দুটি ধাপে হয়। প্রথমে স্ত্রী স্তবক থেকে স্ত্রী রেণু সৃষ্টি হয়। স্ত্রী স্তবকের গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড। গর্ভাশয়ের আবরণী টিস্যু গর্ভাশয়ের বহিতক অন্ততক গঠন করে, আর ভেতরে নিউসেলাস টিস্যুর মধ্যে একটা কোষ থাকে যাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, যার নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন থাকে। আর্কিস্পোরিয়াল কোষ বাইরের দিকে দেয়াল কোষ, ভেতরের দিকে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি করে, যা মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠন করে। হ্যাপ্লয়েড স্ত্রী রেণু হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ, যার মধ্যে 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটা থাকে, এটিকে বলা হয় কার্যকরী স্ত্রী রেণু। তাহলে হচ্ছে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু, এটি হচ্ছে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীর মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটি হচ্ছে কার্যকরী স্ত্রী রেণু
কার্যকরী স্ত্রী রেণু পরপর 3 বার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি করে যাকে বলা হয় ভ্রূণথলি। এই ভ্রূণথলির বড় নিউক্লিয়াসটি ডিম্বাণু, পাশের দুইটা সহকারী, মাঝের দুইটা সেকেন্ডারি, আর উপর তিনটা হচ্ছে প্রতিপাদক। সেখানে একটা জিনিস মাথায় রাখো, সেকেন্ডারি নিউক্লিয়াস এখানে কি দেওয়া আছে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে প্রাথমিক অবস্থায় হ্যাপ্লয়েড থাকে, বাট যখন দ্বিনিষেক হয়, দ্বিনিষেকের পূর্বে এই দুইটা মিলিত হয়ে একটা ডিপ্লয়েড তৈরি হয়, এর সাথে আরেকটা শুক্রাণু মিলিত হয়ে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করে। বুঝতে পারছো? এই জন্য এখানে ডিপ্লয়েড দেওয়া। সেকেন্ডারি নিউক্লিয়াস প্রাথমিক অবস্থায় হ্যাপ্লয়েড থাকে, বাট দ্বিনিষেকের আগে কি হয়ে যায়, দুইটা মিলিত হয়ে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করে। এখন এই ভ্রূণথলির যে ডিম্বাণুটা আছে, সেই ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট এবং যা পরবর্তীতে ভ্রূণ গঠন করে। এখন সেকেন্ডারি নিউক্লিয়াস, এটি হচ্ছে দুটি সেকেন্ডারি নিউক্লিয়াস অপর একটা শুক্রাণুর সাথে মিলিত হয়ে একটা ট্রিপ্লয়েড কোষ তৈরি করে যা পরবর্তীতে শস্য গঠন করে। তাহলে এই আমরা জানি যে এর আগের স্লাইডে তোমরা দেখছো যে এখানে হচ্ছে একটা পুংগ্যামিট ত্রিমিলন প্রক্রিয়ায় এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের দুটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে একটা ট্রিপ্লয়েড কোষ তৈরি করে যা পরবর্তীতে কি গঠন করে, শস্য গঠন করে। আর অপর একটি পুংগ্যামিট এরা হচ্ছে নিষেক প্রক্রিয়ায় ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে যা পরবর্তীতে ভ্রূণ গঠন করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা পয়েন্ট করলাম, একটা হচ্ছে পুংস্তবক থেকে পুংগ্যামিট সৃষ্টি, স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামিট সৃষ্টি। এবার হচ্ছে নিষেক এবং দ্বিনিষেক, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন, এটাই হচ্ছে নিষেক এবং দ্বিনিষেক। বুঝতে পারছেন? জি স্যার। এবার আসো, এটা হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের গঠন। এই যে আমরা যে ভ্রূণথলি দেখলাম, এটা হচ্ছে কি ভ্রূণথলি। বলো তো এই ভ্রূণথলি যে কোষ থেকে তৈরি হয় সেই কোষের নাম কি? বলো, এখানে দেওয়া আছে। কোত্থেকে তৈরি হয়? হ্যাপ্লয়েড স্ত্রীরেণু। হ্যাপ্লয়েড স্ত্রীরেণু কোত্থেকে তৈরি হয়? স্ত্রীরেণু মাতৃকোষ। স্ত্রীরেণু মাতৃকোষ। তার মানে এটা হচ্ছে ভ্রূণথলি, এখানেই ভ্রূণথলি গঠিত হয়। ঠিক আছে? এই ভ্রূণথলির মধ্যে এরকম ডিম্বক তৈরি হয়, এখানে ডিম্বক, অসংখ্য ডিম্বক দেওয়া। একটা তোমার হচ্ছে উদ্ভিদ টু উদ্ভিদ ভ্যারি করে, ডিম্বক একটাও হতে পারে, অসংখ্য হতে পারে। এই এরকম এই তোমার হচ্ছে গর্ভাশয়ের মধ্যে এরকম কি তৈরি হয়, এই ডিম্বক তৈরি হয়। এই ডিম্বকের ভেতরে থাকে হচ্ছে ভ্রূণথলি। তার মানে এখানে যতগুলো ডিম্বক ততগুলো কি, প্রত্যেকটা ডিম্বকে একটা করে কি থাকে, ভ্রূণথলি। ভ্রূণথলি থাকে। তাহলে এই এই হচ্ছে আমরা একটা এই এর মধ্যে হচ্ছে ভ্রূণথলি থাকে। আর এই ভ্রূণথলির বাইরের দিকে, ভ্রূণথলির বাইরের দিকে যে টিস্যুগুলো থাকে তোমাদের পড়াইলাম, এই যে দেয়াল কোষ, তারপর হচ্ছে আবরণী টিস্যু, এরা হচ্ছে মিলিতভাবে একটা ডিম্বক গঠন করে। এই হচ্ছে একটা ডিম্বক, এই হচ্ছে একটা ডিম্বকের ভেতরে একটা ভ্রূণথলি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের গঠন। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। এই অধোমুখী ডিম্বকের গঠন পড়ার আগে আমরা নিষেক এবং দ্বিনিষেকটা পড়বো, তারপর হচ্ছে অধোমুখী ডিম্বকের গঠন পড়বো। এটা পড়াবেন আজকে নাকি স্যার? হ্যাঁ, কেন? স্যার টানা চলতে তো স্যার 2টা থেকে দুইটা থেকে কিসের ক্লাস তোমাদের? কলেজের ক্লাস। কলেজের ক্লাস হয়? ও হয়তো। আচ্ছা, তাহলে হচ্ছে দাঁড়াও, ছোট একটা কোশ্চেন পড়াই দিয়ে শেষ করি। অধোমুখী ডিম্বকের গঠনটা পড়াই শুধু, তারপর ছুটি। তাহলে দ্বিনিষেক কালকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের গঠন। আচ্ছা, প্রত্যেকটা ডিম্বক থেকে কয়টা বীজ তৈরি হবে? একটা বীজ। একটা ডিম্বক থেকে একটা বীজ তৈরি হবে। এখন এই যে এখানে ফুলের মধ্যে দেখতেছো কয়টা ডিম্বক আছে গুনো তো? 8টা স্যার। 8টা ডিম্বক, তার মানে 8টা বীজ তৈরি হবে। আর প্রত্যেকটা ডিম্বকের মধ্যে কয়টা ভ্রূণথলি থাকে? প্রত্যেকটা ডিম্বকে কয়টা ভ্রূণথলি থাকে? একটা ভ্রূণথলি। আর প্রত্যেকটা ভ্রূণথলিতে কয়টা ডিম্বাণু থাকে? স্যার একটা।
ডিম্বাণু একটা, গুড। তাহলে এটা হচ্ছে একটা ডিম্বকের গঠন। এই ডিম্বকের প্রাথমিক অবস্থা এটা কি ছিল, এই জিনিসটা না বুঝলে মানে পরবর্তীতে অনেক কিছু বুঝবে না। ধরো এটা ছিল হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে ধরো এখানে একটা নিউসেলাস টিস্যু, এখানে একটা নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর মধ্যে এটা হচ্ছে ধর আর্কিস্পোরিয়াল কোষ, এটাও একটা আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে স্থির রেণু তৈরি হয়, স্থির রেণু থেকে তারপর ভ্রূণথলি তৈরি হয়, এবং ভ্রূণথলির বাইরের দিকে এরকম গঠিত এটা একটা ডিম্বক তৈরি হয়। ঠিক একইভাবে এইভাবে হচ্ছে এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে তোমার হচ্ছে স্থির রেণু মাতৃকোষ তৈরি হয়, সেখান থেকে স্থির রেণু তৈরি হয়, এবং সেখানে এরকম আরো একটা ডিম্বক তৈরি হয়। এইভাবে যতগুলো স্থির রেণু মাতৃকোষ থাকবে, প্রত্যেকটা স্থির রেণু মাতৃকোষ থেকে একটা একটা করে কি তৈরি হবে, ডিম্বক তৈরি হবে। আর প্রত্যেকটা ডিম্বকের মধ্যে একটা একটা ভ্রূণথলি থাকবে, আর প্রত্যেকটা ভ্রূণথলির মধ্যে একটা করে কি থাকবে, ডিম্বাণু থাকবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ডিম্বক থেকে কয়টা বীজ তৈরি হবে, একটাই বীজ তৈরি হবে, গুড। এটা হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের গঠন। এই গঠনে তেমন কিছু পড়ার নাই। দেখো অধোমুখী ডিম্বকের গঠনে প্রথমে আসে ডিম্বক নাড়ি। এই যে অংশটা ডিম্বক নাড়ি, এই ডিম্বক নাড়ি যে কাজটা করে সেটা হচ্ছে অমরার সাথে অর্থাৎ গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেই টিস্যুর নাম কি, অমরা। এই মাঝখানে হচ্ছে অমরা টিস্যু। প্লাসেন্টেশন তোমাদের পড়াইছি না, এখনই খাই ফেলছো। এই মাঝখানে হচ্ছে কি টিস্যু, অমরা। এই অমরা থেকে এইদিকে ডিম্বক তৈরি হয়, এই পাশে ডিম্বক তৈরি হয়। এখন যে টিস্যু বা ডিম্বকের যে অংশ অমরার সাথে ডিম্বককে যুক্ত করে তাকে বলা হয় ডিম্বক নাড়ি। তাহলে ডিম্বকের যে অংশ অমরার সাথে ডিম্বককে যুক্ত করে তাকে বলা হয় ডিম্বক নাড়ি। এরপর হচ্ছে ডিম্বক নাভি। ডিম্বক নাভি হচ্ছে ডিম্বক এবং ডিম্বক নাড়ির সংযোগের স্থলকে বলা হয় ডিম্বক নাভি। ডিম্বক এবং ডিম্বক নাড়ির সংযোগ স্থলকে বলা হয় ডিম্বক নাভি। এবার আসো নিউসেলাস টিস্যু। ডিম্বকের ভেতরের দিকে এবং ভ্রূণথলির বাইরের দিকে যে টিস্যুগুলো থাকে তাদেরকে বলা হয় নিউসেলাস টিস্যু। ডিম্বকের ভেতরে অর্থাৎ ভ্রূণথলির বাইরে আর ডিম্বক ত্বকের ভেতরে, এই যে বললাম না একটা বহিত্বক আর একটা অন্তত্বক, মনে আছে? সেই এটা হচ্ছে বহিত্বক, এটা হচ্ছে অন্তত্বক। এই তোমার হচ্ছে এই ডিম্বক ত্বকের ভেতরে এবং ভ্রূণথলির বাইরের দিকের টিস্যুগুলোকে বলা হয় নিউসেলাস টিস্যু। ডিম্বক ত্বক, ডিম্বকের বাইরের দিকে দুটি ত্বক থাকে, একটা হচ্ছে বহিত্বক আর একটা হচ্ছে অন্তত্বক। ডিম্বক রন্ধ্র, ডিম্বকের যেই দিক দিয়ে তোমার হচ্ছে পরাগ নালিকা ডিম্বকে প্রবেশ করে, অর্থাৎ এই দিক দিয়ে কি প্রবেশ করে, পরাগ নালিকা, তাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বকের যেই দিক দিয়ে পরাগ নালিকা ডিম্বকের মধ্যে প্রবেশ করে তাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক মূল, ডিম্বক মূল হচ্ছে ডিম্বাণুর বিপরীত দিকের অংশকে বলা হয় ডিম্বক মূল। ডিম্বাণু যেই দিকে থাকে তার বিপরীত দিকের ডিম্বকের অংশকে বলা হয় ডিম্বক মূল। এবার আসো ভ্রূণথলি। ডিম্বকের ভেতরে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন থাকে যাকে বলা হয় ভ্রূণথলি। ভ্রূণথলির মধ্যে সবচেয়ে বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু, তার পাশের দুইটা কোষকে বলা হয় সহকারী কোষ। ডিম্বাণু এবং সহকারী কোষ এই তিনটা কোষকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র। তাহলে গর্ভযন্ত্র মানে কি কি কোষ থাকবে বলতো? গর্ভযন্ত্র মানে কি কি কোষ থাকবে? সহকারী কোষ, ডিম্বাণু এবং সহকারী কোষ। এরপর সব প্রতিপাদক কোষ। ডিম্বাণুর বিপরীত দিকে তিনটা কোষকে বলা হয় প্রতিপাদক কোষ, এবং মাঝের দুইটা কোষকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এই হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের গঠন, ঠিক আছে? এই পরবর্তীতে এই শুক্রাণু এসে ডিম্বকের সাথে মিলিত হয়, জাইগোট তৈরি করে, এখানে জাইগোট তৈরি করে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত একটা টিপ্লয়েড কোষ তৈরি করে। এইভাবে জাইগোট থেকে একটা ভ্রূণ তৈরি হয়, আর টিপ্লয়েড কোষ থেকে শস্য তৈরি হয়, যার মাধ্যমে একটা বীজ তৈরি হয়। এইভাবে একটা ডিম্বক থেকে একটা কি তৈরি হয়, বীজ তৈরি হয়।
আর ডিম্বকের বাইরের দিকের গর্ভাশয়ের যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে ফলে পরিণত হয়। তাহলে এই হচ্ছে একটা অধোমুখী ডিম্বকের গঠন। আচ্ছা, নিউসেলাস টিস্যুর আরো একটা নাম কি বলতো? আরো একটা নাম কি? ভ্রূণপোষক টিস্যু। কারণ এই নিউসেলাস টিস্যু ভ্রূণকে খাদ্য উপাদান সরবরাহ করে, তাই এটাকে ভ্রূণ পোষক টিস্যুও বলা হয়। এবার আসো ডিম্বকের প্রকারভেদ। ডিম্বক মূলত হচ্ছে প্রধানত তোমার এই 4 প্রকার। যেমন একটা হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক। ঊর্ধ্বমুখী ডিম্বকে একটু খেয়াল করো, ছবিটার দিকে খেয়াল করো, এটা ছবি আঁকা লাগবে না। ঊর্ধ্বমুখী ডিম্বকে ডিম্বক রন্ধ্র, তারপরে হচ্ছে ডিম্বক নাড়ি, তারপরে হচ্ছে ডিম্বক মূল একই সরল রেখায় অবস্থান করে। ঊর্ধ্বমুখী ডিম্বকে ডিম্বক রন্ধ্র, ডিম্বক নাড়ি এবং হচ্ছে ডিম্বক মূল একই সরল রেখায় অবস্থান করে। এর এক্সাম্পল গুলো একটু বই থেকে দেখে নিও। যেমন বিষকাটালি, পানি মরিচ, গোলমরিচ, পান, এদের ডিম্বকের গঠনটা এরকম। অধোমুখী ডিম্বকের গঠন একটু আগে পড়ছো যে অধোমুখী ডিম্বক হচ্ছে ডিম্বক রন্ধ্র নিচের দিকে থাকে এবং ডিম্বক নাড়ি এবং ডিম্বক রন্ধ্র সমান্তরাল ভাবে অবস্থান করে, কাছাকাছি এমনকি সমান্তরাল ভাবে অবস্থান করে। তারপরে পার্শ্বমুখী ডিম্বকে ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নাড়ি সমকোণে অবস্থান করে। ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নাড়ি সমকোণে অবস্থান করে। এখানে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল এবং ডিম্বক নাড়ি সমান্তরালে, এরা হচ্ছে সমকোণে। আর বক্রমুখী হচ্ছে এরা কোণাকুণি ভাবে অবস্থান করে। এগুলো একটু এক্সাম্পল গুলো বই থেকে দেখে নিও, আর কোনটা কিভাবে অবস্থান করে চিত্রের মাধ্যমে একটু দেখবা। এই তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।